আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি কলেজে যারা এই বছর ডিএলএড এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং যারা ফিজিক্যাল ভেরিফিকেশন সেরে নিয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা আমরা মেরিট লিস্ট অলরেডি পেয়ে গিয়েছি ডিএলএড। এখন কোশ্চেন হলো, মেরিট লিস্টে যাদের নাম এসেছে সবাই কি চান্স পাবে কি? মেরিট লিস্টের সিরিয়াল নাম্বার অনুযায়ী কত নাম্বার পর্যন্ত যদি আমার র্যাঙ্ক থাকে তাহলে আমি চান্স পাবো। যেরকম ইউআর আমার র্যাঙ্ক 400 নম্বরে আছে, আমি চান্স পাবো কি পাবো না। এসসি আমার র্যাঙ্ক 600 নম্বরে আছে, আমি চান্স পাবো কি পাবো না। এসটি আমার র্যাঙ্ক 700 বা 800 নম্বরে আছে, আমি চান্স পাবো কি পাবো না। অনেকগুলি কোশ্চেন, মানে কাট অফ কত যেতে পারে, ইউআর এসসি এসটি কাট অফ কত যেতে পারে ডিটেলস দেখে নেব। এবং কাউন্সিলিংয়ের যে বিষয়টা বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে, সেখানে কি বলা আছে সেটা দেখানোর চেষ্টা করব। এবং এসসি এসটি ক্যাটাগরিতে কাউন্সিলিংয়ের কথা এখনও বলা হয়নি কেন সেটা হচ্ছে, মানে এ টু জেড ডিএলএড এডমিশন, মেরিট লিস্ট, কাউন্সিলিং, অ্যালটমেন্ট সব কিছু জানার চেষ্টা করব। আর আমরা মেরিট লিস্টে দেখবেন কে কোন কলেজে চান্স পেয়েছে সেটা বলা হয়নি, তাহলে কীভাবে বুঝবো কোন কলেজে আমি সুযোগ পেয়েছি, সেটা কিন্তু সমস্ত কিছু থাকবে ভিডিওতে। প্রথমত মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এখন বড় হয়েছে এই মেরিট লিস্টে যদি কেউ অবজেকশন থাকে, কুইরি থাকে, তাহলে এসসিআরটি যে মেইল আইডি আছে director.scrt.tripura@gmail.com, এই মেইল আইডির মাধ্যমে জানানোর কথা বলা হয়েছে। 29 জুনের মধ্যে, 29 জুন লাস্ট দিন, এই তারিখের মধ্যে মেইল করতে বলা হয়েছে মেরিট লিস্টের জন্য কোনো সমস্যা না থাকে। আফটার ডিসপ্লে অল ভ্যালিড অপারেশন দ্য ফাইনাল মেরিট শ্যাল বি পাবলিশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট 30 জুন 2026। মেরিট লিস্ট আগে দেখে নিই। এখানে মেরিট লিস্টের পাশাপাশি 1 জুলাইয়ে কিছু কাউন্সিলিংয়ের কথা বা অ্যালটমেন্টের কথা বলা হয়েছে, সেটাও আমরা দেখব। এই হলো মেরিট লিস্ট, যেটা এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করেছি। লিঙ্ক দিয়ে দেবো, মেরিট লিস্ট না কালেক্ট করে থাকলে বা না দেখে থাকলে মেরিট লিস্টটা দেখে নেবেন। ফারজানা আক্তার মেরিট লিস্টে উনি 1 নম্বর স্থানে আছে, 93.48 ওনার মেরিট স্কোর। কীভাবে মেরিট স্কোরটা হয়েছে, মাধ্যমিক থেকে 20% নেওয়া হয়েছে, 12 থেকে 80% নেওয়া হয়েছে। মাধ্যমিক থেকে 12 থেকে 80% নেওয়ার পর যদি মেরিট স্কোরে কোনো গরমিল থাকে আপনারা 29 তারিখের মধ্যে জানাতে পারবেন। এখানে এই যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে র্যাঙ্ক ওয়াইজ, যে সবার বেশি নাম্বার পেয়েছে 1 নম্বরে আছে, যে কম নাম্বার পেয়েছে 2 নম্বরে আছে। এসসি এসটি ইউআর দেখা হয়নি, র্যাঙ্ক ওয়াইজ সব মেরিট লিস্টটা এখানে দেওয়া আছে। সর্বমোট 1827 জন ক্যান্ডিডেট এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখন অনেকে কোশ্চেন করতেই পারে, আমি তো অ্যাপ্লাই করেছি মেরিট লিস্টে স্থান পাইনি কেন। যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে তারাই কিন্তু এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন যারা করেনি তারা কিন্তু মেরিট লিস্টে স্থান পায়নি। সবচেয়ে লোয়েস্ট যে কাট অফ যে মেরিট লিস্টে স্থান পেয়েছে 42.8। এখন কথা হলো, আমি ইউআর আছি, আমি এসসি আছি, আমি এসটি আছি, মানে কততম জায়গায় স্থান পেলে আমি এডমিশনটা কনফার্ম নিতে পারবো। দেখো, প্রথম ভাগে প্রথম 400 জন, প্রথম 400 জনের মধ্যে ইউআর এসসি এসটি বলছি না, প্রথম 400 জনের মধ্যে যারা যারা আছে সবাই ম্যাক্সিমাম ইউআর ক্যাটাগরিতে চান্স পেয়ে যাবে। আমার র্যাঙ্ক যদি 400-র বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমি চান্স পাবো না, সম্ভাবনা নেই। ইউআরের জন্য 276+ কাছাকাছি সিট খালি আছে ইউআরের জন্য। এখানে দেখো, প্রথম যে কাউন্সিলিং 1 তারিখ যে কাউন্সিলিংটা হবে, আপ টু যার নাম পঞ্চমিতা দে, নিবারণ, ডটার অফ নিবারণ দে অ্যান্ড পিঙ্কি রানী দে, 77 লাস্ট যে নাম্বারটা আছে ইউআরে, এতটুকু পর্যন্ত ইউআর ক্যাটাগরিতে কাউন্সিলিং হবে। এখন যারা এসসি এসটি আছে, ধরে নাও এখানে আমি ধরে নিলাম যিনি 6 নম্বর র্যাঙ্কে আছে পশুলি রয় এসসি 91 পেয়েছে, পনয় সরকার এসসি 91 পেয়েছে, কিংবা এখানে সুপা দাস এসসি 89 পেয়েছে। এই যে 400-র মধ্যে যারা এসসি ক্যাটাগরিতে যারা মানে এখানে লিস্টে আছে তারা কিন্তু সবাই ইউআর ক্যাটাগরিতে সিলেক্টেড হয়ে যাবে। ইউআর মানে কি আনরিজার্ভ, এখানে এসসি এসটি ইউআর জেনারেল ওবিসি সবাই সিটগুলো বুক করে নেবে। তাই প্রথম 400 জনের মধ্যে যারা যারা আছে তারা ম্যাক্সিমাম সবাই ইউআর ক্যাটাগরিতে চান্স পেয়ে যাবে। এখন ইউআর কাট অফ কত যেতে পারে সেটা আইডিয়া করা যেতে পারে।
77 ন্যূনতম সবচেয়ে লোয়েস্ট যদি ইউআর কাট অফ ধরি 77 ইউআর কাট অফ যেতে পারে। মানে যারা 512 নম্বরে যারা 74 পেয়েছে, যেমন 549 নম্বরে 74 পেয়েছে, 548 নম্বরে বা 546 নম্বরে 74.56 পেয়েছে, চান্স নেই, সিট নেই। 400-র মধ্যে যারা যারা আছে তারাই এখানে চান্স পাবে। এও 400-র মধ্যে সবাই চান্স পাবে কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ সিট আছেই 270+ সিট আছে। এখন প্রথম যে 270 বা 80 জন বা প্রথম 300 জন যদি সবাই গিয়ে এডমিশন নেই, তাহলে ইউআর সিট তো 300-র মধ্যে শেষ হয়ে যাবে। 320, 330, 350-এ যারা আছে তারা তো পাবে না, তারা তো চান্স পাবে না। এরপর ধরে নিচ্ছে লোয়েস্ট কাট অফ যদি ইউআর ক্যাটাগরিতে যায় 77, এর নিচে নামে না। তাই 400 র্যাঙ্কের মধ্যে যারা যারা আছে তাদের 1 তারিখ বলা হয়েছে কাউন্সিলিংয়ে যাওয়ার জন্য। কী করতে হবে সেটা আমরা দেখব। এখন 400 পরে আসি আমরা এসসি এসটি 400 পরেতে তোমরা গণা শুরু করবে। এসসি, শুধু এসসিগুলো গণবে। যেমন 407 একজন এসসি আছে এখানে, 417 দুজন এসসি হলো। এবার এসটি গণবে, 420 প্রথম এসটি, 421 দ্বিতীয় এসটি, 422 এসসি 3 নাম্বার আসলো। এমনি গনে গনে যাবে, দেখবে এসসির সিট কী আছে, কয়টা থাকতে পারে। এসসি আমরা যতটুকু মানে আইডেন্টিফাই করতে পারছি 800 থেকে 900-র মধ্যে র্যাঙ্কে যারা আছে তারা এসসি ক্যাটাগরিতে অনায়াসেই সুযোগ পেয়ে যাবে। 800, ম্যাক্সিমাম 900 র্যাঙ্কের মধ্যে যারা আছে, অর্থাৎ আমি এসসি কাট অফটা আমরা ধরতে পারি 68 বা 70। এসসি কাট অফ 68 বা 70 মিড র্যাঙ্কে যারা নাম আছে তারা অনায়াসেই পেয়ে যাবে। এবং এসটি কাট অফ যদি আমরা জানার চেষ্টা করি, এসটি কাট অফও কিন্তু বেশি যাবে না। এবার এসটি কাট অফ কিন্তু 58, 60-র মধ্যে থাকবে। এসসি কাট অফে 60 নিচে নামবে না, 60-র মধ্যে এসসি কাট অফ থাকবে, এসটি কাট অফ থাকবে। তাহলে সামারিটা কী আসলো, 77 সবচেয়ে লোয়েস্ট ইউআর কাট অফ যেতে পারে, সবচেয়ে লোয়েস্ট ইউআর কাট অফ। এর নিচে যারা আছে তারা চান্স পাবে না। এসসি কাট অফ 68, ঠিক আছে, বা 70-র মধ্যে থাকবে, এর নিচে নামবে না। আর এসটি ক্যাটাগরিতে যারা কাট অফটা আছে, যারা 60% মার্কস আছে, তারা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনাময়। গত বছর কিন্তু 3,500-4,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই, এবার কিন্তু সংখ্যাটা অনেক কম, এত ক্যান্ডিডেট কিন্তু এবার অ্যাপ্লাই করেনি ডিএলএডে। তাই এবার কাট অফটা অনেকটা নিচে যাবে না। আমরা আগে বলেছিলাম কাট অফটা হাই যেতে পারে, কিন্তু এবার যেহেতু অ্যাপ্লিকেশন কম জমা পড়েছে, কাট অফটা এত হাই যাবে না, কাট অফটা একটু লোতেই থাকবে। তোমাদের সুযোগটা কিন্তু একটু এবার বেশি। আমরা আগেই বলেছি ইউআরের জন্য 276 জন খালি আছে। প্রথমে যে 276 জন সবাইকে ইউআরে দেওয়া হবে, কেউ যদি এডমিশন না নেই তাহলে একটু বাড়বে, বেড়ে প্রথমের 276 জন সবাইকে ইউআর দেওয়া হবে। এসসি এসটি দেখা যাবে না, সব ইউআর দেওয়া হবে 100% রোস্টার, এটাই বলে। রিজার্ভেশন, যেটা ভার্টিক্যাল রিজার্ভেশন, এটাই বলে। এখানে 1 জুলাই যেতে বলা হয়েছে অভয়নগর এসসিআরটি অফিসে আগরতলায়। যারা র্যাঙ্কে 1 থেকে 400-র মধ্যে যারা আছে তাদের যাওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যারা এক্স সার্ভিসম্যান, তাদের যাওয়ার জন্য বলা হয়েছে। সকাল 9টা থেকে 11টার মধ্যে, সকাল 9টা থেকে 11টার মধ্যে এই স্থানে গিয়ে রিপোর্ট করার কথা বলা হয়েছে জুলাই মাসের 1 তারিখ। ক্যান্ডিডেট শুড বি বেনো ম্যান্ডেটরি ডিউরিং দ্য পিরিয়ড 9 AM to 11 PM। 11 AM পরে কাউন্সিলিং শুরু হবে। কাউন্সিলিং শুরু হবে এই 400 জন ক্যান্ডিডেটের। যাওয়ার সময় মার্কশিট নেবে, মাধ্যমিক এইচএস, মাধ্যমিক এডমিট কার্ডটা নেবে, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা নেবে, ভেরিফিকেশন পর তোমার হাতে যেটা দিয়েছে, পিআরটিসিটা নেবে, এসসি এসটি পিডাব্লিউডি এক্সপিরিয়েন্স কার্ডে যেটা প্রয়োজন সেটা নেবে। 9টা থেকে 11টার মধ্যে সেখানে গিয়ে রিপোর্ট করবে। 9টার পরে কিন্তু কাউকে কিন্তু অ্যালাউ করা হবে না। এখানে অ্যালটমেন্টে যদি তোমরা সিট পেয়ে যাও, তারপর অনলাইন 300 টাকা ফি জমা দিতে হবে 5 জুলাইয়ের মধ্যে। অনলাইনে 3,000 টাকা ফি জমা দিতে হবে। এবং এরপর 5 জুলাইয়ের পর কলেজে গিয়ে তুমি যে কলেজে চান্স পেয়েছো এই কলেজে ভর্তি হয়ে যাবে। এখন কথা হলো, মেরিট লিস্টে আমার নাম আছে 400 জনের মধ্যে, কিন্তু আমি কোন কলেজে চান্স পেয়েছি সেটা তো নেই। দেখো, যখন অ্যালটমেন্টে যাবে, কাউন্সিলিংয়ে যাবে, প্রথম 1 নাম্বার সিরিয়ালে যে আছে ওনাকে ডাক দেবে, ঠিক আছে? 1 নাম্বার সিরিয়ালে যে আছে ওনাকে ডাক দেবে। ওনাকে ডাক দিয়ে বলা হবে আপনি ফার্স্ট চয়েস আগরতলা দিয়েছেন, সেকেন্ড চয়েস কাকরাবন দিয়েছেন, থার্ড চয়েস কৈলাসহর দিয়েছেন, আপনি কোনটা ভর্তি হতে চান? ফার্স্ট চয়েস আগরতলা ভর্তি হবেন নাকি সেকেন্ড চয়েস কাকরাবনে ভর্তি হবেন? ওনাকে কিন্তু এই কথাটা বলা হবে, যেহেতু 1 নম্বরে আছে। ঠিক আছে স্যার, আমি সেকেন্ড চয়েস কাকরাবনে ভর্তি হয়ে যাবো। তাহলে কাকরাবনে একটা সিট কমে গেল। তারপর 2 নম্বরে যে আছে ওনাকে ডাক দেওয়া হবে, সেম ওনাকে জিজ্ঞেস করা হবে। এবার জিজ্ঞেস করতে একটা সময় পরে ধরো আমার র্যাঙ্ক আছে 250 র্যাঙ্কে যখন আমি আসবো,
আমি ফার্স্ট চয়েস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ চয়েস দিয়েছি, কিন্তু 250 আস্তে আস্তে তো কাকরাবনের সিট কমে গিয়েছে, আগরতলা সিট কমে গিয়েছে, কৈলাসহরের সিট কমে গিয়েছে। ধরো কাকরাবন সব সিট শেষ, তুমি গেলে তোমার র্যাঙ্ক 250 নম্বরে আসলে, কারণ আগে যারা সব পেয়ে গেছে তাদের প্রায়োরিটি দেওয়া হয়েছে, তুমি 250 র্যাঙ্কে আছো, তোমাকে যাওয়া হলো কাউন্সিলিং রাখলো, তোমাকে বলা হলো আপনি ফার্স্ট চয়েস কাকরাবন দিয়েছেন, সেকেন্ড চয়েস আগরতলা দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কাকরাবনের সমস্ত সিট শেষ। এখন কি আপনি আগরতলায় ভর্তি হতে চান কি না, নাকি কৈলাসহর ভর্তি হবেন, কোনটার ভর্তি হবেন বলুন? কাকরাবনের সিটটা শেষ হয়ে গিয়েছে, আগে যারা সব কাকরাবন নিয়ে নিয়েছে, আপনি বলবেন আগরতলা এডমিশন নিয়ে নিলেন। এখন যদি আপনি বলেন না আমি কাকরাবনই নেব, আগরতলা নেব না, তাহলে বলা হবে তোমার এই বছর এডমিশন ক্লোজ, তুমি সামনের বছর আবার অ্যাপ্লাই করবো, তোমার সিটটা আরেকজনকে দিয়ে দেওয়া হবে। এবং সর্বশেষে যখন দেখা হবে ইউআরে, ধরে নাও ইউআরে 270টা সিট শেষ হয়ে গেল, 6টা সিট খালি আছে, 6টা সিট কোথায় খালি আছে? ধরে নাও কৈলাসহরে 6টা সিট খালি আছে। এখন তুমি গেলে, এমন টাইমে তুমি গেলে, তুমি ফার্স্ট চয়েস দিয়েছো কাকরাবন, সেকেন্ড চয়েস আগরতলা, কুমারঘাট, কমল, মানে সবগুলো দিয়েছো, কৈলাসহরে লাস্ট ফিফথ পজিশনে কৈলাসহরকে রেখেছো, বা কৈলাসহরকে তুমি দেওইনি প্রেফারেন্স, তোমাকে ডাকা হবে, তুমি ইউআরকে সিলেক্টেড হয়েছো, কৈলাসহরে এক পোস্ট খালি আছে, সেখানেই তোমার ডিএলএডটা করতে হবে, তোমার কাছে অপশন খালি নেই। এরকম নেই যে তুমি যেই কলেজে চাও ওই কলেজে এডমিশন নিয়ে নেবে। যারা প্রথম সারিতে আছে তারাই সুযোগটি পাবে, যারা প্রথম সারিতে আছে, তারা 200 মধ্যে র্যাঙ্কে আছে, 250 মধ্যে র্যাঙ্কে আছে, তারাকে জিজ্ঞেস করা হবে, যত জিজ্ঞেস করতে 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 একটা সময় পর তো পোস্ট শেষ হয়ে যাবে, ওই কলেজে পোস্ট থাকবে না, তখন তো আরেকটা কলেজে এডমিশন নিতে হবে, এইভাবেই হবে। দ্বিতীয় ধাপে যারা এসসি ক্যাটাগরিতে আছে 400 থেকে 1000-এর ভিতরে, বা যারা এসটি ক্যাটাগরিতে আছে 400 থেকে 1600-র মধ্যে, তাদের ডাকা হবে। ইউআর শেষ, ইউআর কিন্তু এটাই ফাইনাল। এখন কেউ যদি 100 বা 101 নাম্বার র্যাঙ্কের নাম আছে কিন্তু এসসি, তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে চলে যাবে। প্রথম ইউআর ক্যাটাগরি সবচেয়ে শেষ, 276টা ইউআর ক্যাটাগরির মধ্যে এসসি প্রায় 20-25 জন চলে যাবে, এসটি প্রায় 50-60 জন চলে যাবে, আর বাকি জেনারেল ক্যান্ডিডেট 200 জন মতো পাবে, এর মধ্যে ওবিসিও তো আছে। এইভাবেই হয়, এইভাবেই সিস্টেমটা পরিচালিত, চাকরির ক্ষেত্রেও হয় এইভাবে, প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই পরিচালিত হয়। আশা করছি আপনাদের ডাউট বা তোমাদের যে ডাউট সেটা আমরা দূর করতে পেরেছি। এখন এত কিছু চিন্তা করবে না, 400-র মধ্যে র্যাঙ্কে যারা আছে ডকুমেন্টগুলো সবগুলো একসাথে করো, এটা ফাইলে রাখো, চলে যাও অভিনগরে 1 তারিখ তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর অ্যাকর্ডের ভিত্তি অবশ্যই যাবে, দেরি করবে না, এমনি স্ট্রিক্টলি, কিন্তু ডিএলএড কিন্তু একটা প্রফেশনাল কোর্স, এটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করে, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক তোমরা, এটা একটু স্ট্রিক্টলি মেনটেন করা হয়, তাই এটার ভিতরে কিন্তু কোনো প্রকার গাফিলতি বা ত্রুটি রাখবে না। কেউ যদি ডিএলএডের সাথে সাথে কলেজ করতে চাও, তাহলে ইগনুতে বিএ বিএসসি বিকম ভর্তি হতে পারো ডিস্টেন্সে, বা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটিতে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো ডিস্টেন্সে, কারণ ডিএলএড প্রফেশনাল কোর্স এটা রেগুলারই করতে হবে। আরেকটা কোর্স যদি ডিস্টেন্সে করো তাহলে তোমরা গ্র্যাজুয়েশনটা এখান থেকে করে নিতে পারবে, কোনো সমস্যা ভবিষ্যতে হবে না। কোনো ডাউট ক্লিয়ার থাকলে ছোটো ভাই বোনদের কাছে অনুরোধ করবো অবশ্যই জানানোর জন্য, ডিএলএড বিষয়ে যাতে কোনো ডাউট না থাকে, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ধন্যবাদ সবাইকে।